নাটকের শুরু হয় একটি সুন্দর ও শান্ত সকালে। আর্টস হাই স্কুলের ক্যাম্পাসে এনার্জিতে ভরপুর মাহল। ছাত্রছাত্রীরা হইচই করছে, একে অপরের সাথে দেখা হচ্ছে, আর সবাই মিলে একটা জীবন্ত পরিবেশ তৈরি করেছে। এরপর দৃশ্য পাল্টে যায় 3A ক্লাসে, যেটা ম্যানেজমেন্ট মেজরের ক্লাস। সেখানে একটা নতুন টপিক নিয়ে হইচই করছে। জাপান থেকে আসা একজন এক্সচেঞ্জ স্টুডেন্টকে নিয়ে সবাই নানা রকম কথা বলছে। কেউ বলছে হয়তো সে কোনো গ্যাংস্টারের মেয়ে, কেউ কল্পনা করছে তার শরীরে ট্যাটু আছে, মুখটা ভয়ঙ্কর, কেউ বা এমনকি মনে করছে পুরনো স্কুলে সে কোনো বড় সমস্যায় জড়িয়ে পড়েছিল বলেই ওকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবাই নিজেদের কল্পনায় হারিয়ে আছে। কিন্তু ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে যায়, একটা মিষ্টি গলা শোনা যায়, হ্যালো। আর সবার চোখ ওদিকে যাওয়ার সাথে সাথেই তাদের সব কল্পনা ভেঙে চুরমার হয়ে যায়। কারণ সামনে দাঁড়ানো মেয়েটি একেবারেই এমন নয় যেমন তারা ভেবেছিল। সে অত্যন্ত কিউট, সাদামাটা আর বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে ভেতরে প্রবেশ করে। নিজের পরিচয় দেয় সে, তার নাম হীরা শেহানা। সে জানায় কোরিয়ান কালচার তার খুব পছন্দ, কে-পপ, ড্রামা আর কোরিয়ান খাবার সবকিছুই তার ফেভারিট। আগেও সে নিজের স্কুলে কোরিয়ান কালচার ক্লাবের অংশ ছিল। একটু লজ্জা আর উত্তেজনা নিয়ে সে বলে সবাই তাকে আনাচান বলতে পারে, আর সে আশা করে সবার ভালো বন্ধু হতে পারবে। এটা শুনে পুরো ক্লাসের মাহল বদলে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, বোঝে যে সে কোনো গ্যাংস্টার নয়, বরং একটা খুবই পেয়ারি মেয়ে। এখান থেকেই হানানির নতুন স্কুল লাইফ শুরু হয়। এরপর টিচার তাকে সিট অ্যাসাইন করেন। ক্লাস প্রেসিডেন্ট শিনজিয়ার পাশে বসতে বলা হয়, আর শিনজিয়াকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে সে হানা লিটে স্কুল ট্যুরও করাবে। হানা লি কোরিয়ান বোঝে, কিন্তু বেশিরভাগ সময় জাপানিজেই কথা বলে। তবে আশ্চর্যজনকভাবে বাকি স্টুডেন্টরা তাকে সহজেই বুঝতে পারে। যখন হানা লি শিনজিয়ার পাশে বসে, ক্লাসে আবার গসিপ শুরু হয়ে যায়। সবাই এই কথায় শকড হয় যে শিনজিয়া, যে সাধারণত স্ট্রিক্ট আর কোল্ড থাকে, সে হানা লিকে হাসি মুখে কথা বলছে। এখান থেকে একটা ফ্ল্যাশব্যাক শুরু হয়। শিনজিয়ার একটা পুরনো ঘটনা মনে পড়ে। একদিন সে তার বয়ফ্রেন্ড কিম্বারলিনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসেনি। রেগে গিয়ে একা চলে যাওয়ার সময় সে একটা মিনি মার্কেটে তাকে অন্য এক মেয়ের সাথে দেখে ফেলে। এটা দেখে সে ফেটে পড়ে, দুজনের সামনে গিয়ে ওই মেয়েটিকে হুঁশিয়ারি দেয়। কিন্তু তখন কিম্বারলিন বোঝায় যে ওই মেয়েটি তার কাজিন, জাপান থেকে এসেছে আর তাকে দেখতে চেয়েছিল। সেই কাজিন আর কেউ নয়, হানা লি। কিছুটা অদ্ভুত পরিস্থিতির পর শিনজিয়া হানা লির সাথে দেখা করে। দুজনের পরিচয় হয়। হানা লি তাকে দেখে খুব খুশি হয়। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। হানা লি উত্তেজিত হয়ে শিনজিয়াকে বলে সে পুরো স্কুলটা দেখতে চায়। শিনজিয়া তাকে স্কুলের বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলে, বোঝায় যে ডিরেক্টিং ডিপার্টমেন্ট থেকে অ্যাওয়ার্ড উইনার ক্রিয়েটাররা বের হয়, অ্যাক্টিং মেজর থেকে ট্যালেন্টেড পারফর্মাররা আসে, আর ম্যানেজমেন্ট মেজর হলো স্কুলের ব্যাকবোন, ব্যাক স্টেজে সবকিছু সামলায়। এইসব শুনে হানা লি বেশ ইমপ্রেসড হয়। সে প্রতিটা জিনিসকে আগ্রহ নিয়ে দেখছিল। স্কুল ট্যুরের সময় যখন সে বিভিন্ন রুম দেখছিল, তখন তার চোখ একটা মুভি পোস্টারে পড়ে। সে সেটা মনোযোগ দিয়ে দেখে। তারপর শিনজিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি এই মুভিটা দেখেছ? হানালি যে মুভি পোস্টারটা দেখছিল তার গল্প তার খুব পছন্দ। সে বলে সেই মুভিতে একটা ডিটেকটিভ একটা ছোট্ট বাচ্চাকে সাহায্য করে। যখন তার বাবা তাকে বিরক্ত করে, ডিটেকটিভ তাকে নিজের অফিসের চাবি দিয়ে দেয়, আর বাচ্চাটা সেখানে গিয়ে নিজেকে নিরাপদ মনে করে। হানালি উত্তেজিত হয়ে বলে সে এই মুভি অনেকবার দেখেছে, বিশেষ করে ওই বাচ্চার রোল করা অভিনেতাটা তার খুব পছন্দ। আর সেই অভিনেতা আর কেউ নয়, গুয়ানহো। শিনজিয়া এটা শুনে ক্যাজুয়ালি বলে ওই অভিনেতা এখন বেশি বদলায়নি, আর করিডোরের দিকে ইশারা করে। সেখান থেকে গুয়ানহো তার বন্ধুদের সাথে দেখা যাচ্ছে। তার সাথে আছে কিম্বারান, হানা লির কাজিন চোনশিউ আর নামসু। এই চারজন আসতেই পুরো করিডোর সুরে ভরে যায়, কারণ এরা কোনো সাধারণ স্টুডেন্ট নয়, এরা স্কুলের সবচেয়ে পপুলার আর ট্যালেন্টেড স্টুডেন্টদের গ্রুপ। গুয়ানহো প্রাক্তন চাইল্ড অ্যাক্টর, আগে থেকেই বিখ্যাত। চোনশিউ অভিনয়ে অত্যন্ত ট্যালেন্টেড। নামসু কেয়ারফ্রি ইনফ্লুয়েন্সার, হাজার হাজার ফলোয়ার আছে তার। আর কিম্বারান চার্মিং আর রিলায়েবল। শিনজিয়া সবাইকে পরিচয় করিয়ে দেয়। চারজন হানালি আর শিনজিয়ার সামনে এসে দাঁড়ায়। প্রথমে নামসু এগিয়ে যায়, হানালিকে গ্রিট করে। মজার ভঙ্গিতে তাকে কিভাবে গ্রিট করতে হয় শেখায়, ক্যাজুয়াল আর ফ্রেন্ডলি ভাইবে। এই সময় গুয়ানহোর চোখ বারবার হানালির ব্যাগে লাগানো র্যাবিট চেনের দিকে যায়, যেন সেটা তার জন্য কোনো স্পেশাল জিনিস। কিছুক্ষণ পর ওরা সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় গুয়ানহো আবার একবার পিছন ফিরে হানালিকে দেখে। দুপুরে হানালি স্কুলের ফিল্ডে যায়। সে সেখানে সেলফি তুলছিল আর নিজের র্যাবিট চেন নিয়ে খেলছিল। তখনই সে ব্যাকগ্রাউন্ডে গুয়ানহোকেও দেখতে পায়। সে উত্তেজিত হয়ে তার সাথে কথা বলে আর বলে সে তাকে চেনে। গুয়ানহো ক্যাজুয়ালি জিজ্ঞেস করে, তুমি কি আমার ফ্যান? হানালি মাথা নাড়িয়ে স্বীকার করে, কিন্তু তখনই গুয়ানহো তার চেন নিয়ে কমেন্ট করে। সে বলে এই জিনিসটা তার চাইল্ডিশ লাগে। এটা শুনে হানালি কিছুটা অস্বস্তি বোধ করে, কিছু বলতে পারে না, আর গুয়ানহো সেখান থেকে চলে যায়। পরের দিন হানালি কিম্বারানের সাথে স্কুলে আসছিল।
তখন নামসু পিছন থেকে এসে তাকে হানা ব্যাগ বলে ডাকে, কারণ সে নোটিস করেছিল হানালি তার ব্যাগ থেকে সবকিছু বের করে ফেলে। যখন জল চায়, হানালি তুরন্ত তাকে জল দিয়ে দেয়। এটা স্পষ্ট যে সে এখন সবার সাথে মিশে গেছে। অন্যদিকে গুয়ানহো তার ক্লাসে কুকিজ নিয়ে আসে আর সবাইকে বিতরণ করে। চোনশিউ একটা কুকি নিয়ে নিজের কাছে রেখে দেয়, কারণ তার কোথাও যেতে হবে। এদিকে হানালি নোটিস করে শিনজিয়া একটা বই পড়ছে। শিনজিয়া তাকে সেই বইয়ের একটা ডায়লগ শোনায়। হানালি সেটা শুনে বেশ ইমপ্রেসড হয় আর সিদ্ধান্ত নেয় সেও সেই বইটা পড়বে। সে লাইব্রেরিতে যায় যেখানে চোনশিউ ভলান্টিয়ার করছিল। সেটাকে দেখে হাসে আর কুকিজ অফার করে, কিন্তু মজা করে বলে এই লাইব্রেরির শেলফসগুলো জাদু করে। সে হানালিকে একটা বই দেয়, বলে পেজ 1 খোলো, চোখ বন্ধ করে ইচ্ছা করো। হানালি ঠিক তাই করে আর সত্যি তার কুকিজ পেয়ে যায়। সে আরও উত্তেজিত হয়ে আরও জিনিস চাইতে থাকে। তখন চোনশিও হেসে বলে সে শুধু মজা করছিল। হানালি প্রথমে অবাক হয়, তারপর নিজেও হাসতে শুরু করে। এরপর প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ঘোষণা হয়। টিচার জানান যে অ্যাক্টিং আর ম্যানেজমেন্ট স্টুডেন্টরা মিলে প্রজেক্ট করবে। এটা মিড টার্ম গ্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ তৈরি হয়। নিজের গ্রুপ দেখে হানালি কিছুটা নার্ভাস হয়ে যায়। গুয়ানহো এটা নোটিস করে, বুঝতে পারে সে অপরিচিত এনভায়রনমেন্টে অস্বস্তি বোধ করছে। টিচার তাকে হানালিকে হেল্প করতে বলেন। পাশাপাশি শিনজিয়াকে ব্যাকআপ সাপোর্ট হিসেবে অ্যাসাইন করা হয়। ক্লাসের পর হানালি শিনজিয়ার কাছে সাহায্য চায়, কিন্তু সে মানা করে দেয় কারণ এটা গ্রুপ টাস্ক। এখন হানালি আরও বেশি অ্যাংশাস হয়ে যায়। তখন কিম্বারান আর নামসু একটা মজার আইডিয়া দেয়। ওরা বলে গ্রুপ লিডার ঠিক করতে বাস্কেটবল ম্যাচ খেলা যাক। প্রথমে গুয়ানহো মানা করে, কিন্তু নামসু তাকে টিজ করলে রাজি হয়ে যায়। রুল সিম্পল, যে হারবে সবাইকে ট্রিট দেবে। ম্যাচ শুরু হয় আর সবাই উত্তেজিত হয়ে যায়। নামসু হানালিকে বলে সে ওদের চিয়ার করুক। পরের দৃশ্যে হানালি পুরো প্রস্তুতি নিয়ে আসে। সে কার্ডবোর্ড দিয়ে ব্যানার বানিয়ে এনেছে। ম্যাচের সময় নামসু জোরে চিৎকার করে বলে, আরে হানা, আমাকেও চিয়ার করো। বাস্কেটবল ম্যাচ তার ফাইনাল মোমেন্টে পৌঁছেছে। গেম বেশ ইন্টেন্স হয়ে যায়। দ্রুত মুভ, কম্পিটিশন আর চিয়ারিংয়ে পুরো মাহল এনার্জেটিক হয়ে যায়। আর শেষ পর্যন্ত গুয়ানহো আর চোনশিউ ম্যাচ জিতে যায়। এখন রুল অনুযায়ী নামসুকে সবাইকে ট্রিট দিতে হবে, কিন্তু ম্যাচ শেষ হতেই গুয়েনহো কিছু না বলে সেখান থেকে চলে যায়। তার এই বিহেভিয়ার সবার কাছে কিছুটা অদ্ভুত লাগে। এরপর বাকি 3 ছেলে হানালিকে একটা সিক্রেট প্লেসে নিয়ে যায়। জায়গাটা হলো স্কুলের বেসমেন্টে তৈরি ড্রামা ক্লাব রুম। অন্যদিকে ওরা হানালির জন্য একটা সারপ্রাইজ প্রিপেয়ার করেছিল। পুরো রুম ডেকোরেট করা ছিল। হানালি ভেতরে আসতেই এসব দেখে ইমোশনাল হয়ে যায়। তার রিয়াকশন ওরা সিক্রেটলি রেকর্ডও করছিল। কিন্তু হঠাৎ গুয়েনহো সেখানে চলে আসে আর ভুল করে হানালি দিয়ে হালকা পিছনের দিকে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে সারপ্রাইজ ব্লাস্ট হয় আর কালারফুল পেপারস দুজনের উপর পড়ে। দুজন কিছু সেকেন্ডের জন্য একে অপরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ দৃশ্য পাল্টে যায় জাপানে। একটা মেয়ে যে হানালির মতোই ইউনিফর্মে একটা রুমে বসে আছে। তাকে হানালির ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু সে রেগে বলে হানালি খুব খারাপ মানুষ। তার মতে সে সবচেয়ে খারাপ মেয়ে। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। ড্রামা ক্লাব রুমে সবাই হানালির সাথে সেলিব্রেট করছে। হানালি সবাইকে ধন্যবাদ জানায় আর আবার ইমোশনাল হয়ে যায়। সবাই মিলে খেতে বসে আর গল্প করতে থাকে। চানসিউ জিজ্ঞেস করে কোরিয়ান ফুডে তার কি পছন্দ। হানালি উত্তেজিত হয়ে অনেক ডিশের নাম বলে। তারপর কথা মুভিজের দিকে যায়। হানালি ক্যাজুয়ালি গুয়েনহোর মুভির নাম বলে ফেলে। এটা শুনে সবাই তার দিকে তাকাতে থাকে। গুয়েনহো কিছুটা অ্যাটিটিউড দেখিয়ে বলে তার এসব শোনার অভ্যেস আছে। নামসু তার মজা ওড়ায়, তার স্টাইল কপি করে যাতে সবাই হাসতে থাকে। এরপর ক্লিনিং ঠিক করতে রক পেপার সিজার্স খেলা হয় আর শেষ পর্যন্ত হানালি আর চানসিউ হেরে যায়। এখন পরিষ্কার ওদেরই করতে হবে। পরিষ্কারের পর দুজন মিলে আবার কচরা ফেলতে যায়। ফেরার পথে চানসিউ হানালিকে জিজ্ঞেস করে সে কেন কোরিয়ায় এসেছে। হানালি বলে তার স্বপ্ন একটা আর্টিস্ট ম্যানেজার হওয়ার। সে বলে ম্যানেজার তার আর্টিস্টের সবচেয়ে কাছে থাকে আর সে এমন একজন মানুষের সাথে থাকতে চায় যার স্বপ্ন পূরণ হোক। এটা শুনে চানসিউ বেশ ইমপ্রেসড হয়। চলতে চলতে হানালি নোটিস করে তার জুতোর ফিতে খোলা। সে তুরন্ত ঝুঁকে সেটা বেঁধে দেয়। চানসিউ কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু হানালি হেসে বলে আমি তোমার ম্যানেজার, তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। সেই দিনের পর থেকে চানসিউর জুতোর ফিতে আর কখনো খোলে না। সন্ধ্যায় সবাই বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে। বাস স্টপে হানালি, চানসিউ আর গুয়েনহো একসাথে। হানালি তাদের প্রশ্ন করতে থাকে। নোটবুক বের করে দুজনের ব্যাপারে লিখতে থাকে। গুয়েনহো বিরক্ত হয়ে তাকে থামায়, কিন্তু হানালি সিরিয়াসলি বলে সে ম্যানেজার, তাকে সবকিছু জানতে হবে। চানসিউ মজা করে গুয়েনহোর সিক্রেটস বলতে শুরু করে, যেমন তার শশা পছন্দ নয়। এতে গুয়েনহো রিয়াক্ট করে, কিন্তু হানালি সবকিছু নোট করতে থাকে। দুজনের মধ্যে হালকা ঝগড়া হয় আর হানালি হেসে বলে তারা দুজন যেন কোনো কাপলের মতো বিহেভ করছে। পরের দিন ক্লাসে টিচার একটা নতুন টাস্ক দেন। স্টুডেন্টদের সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাতে হবে, ম্যানেজারদের আর্টিস্টদের প্রমোট করতে হবে আর পারফরমেন্স, লাইকস আর ফলোয়ার্সের বেসিসে জাজ হবে। এটা শুনে হানালি ঘাবড়ে যায়। তার এসব একেবারে বোঝে না। ক্লাসের পর সে শিনজিয়ার কাছে হেল্প চায়। শিনজিয়া সাজেস্ট করে সে সিম্পল সেলফি আপলোড করে দিক, কিন্তু হানালি কিছু আলাদা করতে চায়। সে লাইব্রেরিতে গিয়ে ভিডিও এডিটিং এর বই পড়তে থাকে, কিন্তু কিছুই বোঝে না। তখন বাইরে বের হতেই তার সামনে পড়ে
গুয়েনহোর একটা অবসেসিভ ফ্যান যে তার কাছে গুয়েনহোর সেলফি চাইতে থাকে। হানালি সেই ফ্যান গ্রুপকে স্পষ্ট না করে দেয়, কিন্তু ওরা তিনজন তাকে থ্রেটেন করে যে এখন সে গুয়েনহোর ম্যানেজার, তাই সেলফিও সেই অ্যারেঞ্জ করবে। যদি সাহায্য না করে তাহলে ওরা তাকে চ্যান থাকতে দেবে না। পরের মুহূর্তেই হানালি সুযোগ বুঝে গুয়েনহোর কাছে পৌঁছে যায়। সে ক্যাজুয়ালি তার সাথে সেলফি নেওয়ার চেষ্টা করে। গুয়েনহো কিছুটা অস্বস্তি বোধ করে আর মানা করে দেয়। তখন হানালি বাহানা বানায় যে সে তার জাপানি বন্ধুকে দেখানোর জন্য ফটো চায়, কিন্তু গুয়েনহো তবুও ইনকার করে দেয়। ঠিক সেই সময় তার চোখ ওপরে দাঁড়ানো ফ্যানদের দিকে পড়ে। সে তুরন্ত বুঝে যায় পুরো ব্যাপারটা কি। গুয়েনহো সরাসরি ওদের কাছে যায় আর স্ট্রিক্ট ওয়ার্নিং দেয় যে ওরা তার ম্যানেজারকে বিরক্ত না করে। যাওয়ার আগে সে ওদের সাথে একটা সেলফি নেয় যাতে ওরা আগে হানালিকে তাড়া না করে। এটা দেখে ফ্যানরা খুশিতে পাগল হয়ে যায়। গুয়েনহো ফিরে আসতে দেখে হানালি আর চানসিউ কতটা কমফোর্টেবল হয়ে সেলফি নিচ্ছে। তার উপস্থিতির কথা তাদের পাতাই নেই। যখন সে আওয়াজ করে, চানসিউ ক্যাজুয়ালি জিজ্ঞেস করে সে কোথায় ছিল। গুয়েনহো হালকা টানে বলে তার মনে হয়েছে ওরা ওর ধারাই মজা করছিল। এরপর তিনজন মিলে প্রজেক্ট নিয়ে আলোচনা করে। হানালি বলে সে ভিডিও কন্টেন্টের আইডিয়া অ্যাপ্লাই করতে চায়। চানসিউ ফান কন্টেন্টের আইডিয়া দেয়, কিন্তু গুয়েনহো তুরন্ত মানা করে দেয়। হানালি তাকে বকাঝকা করে, বলে সে এখনো ফাইনাল কনসেপ্ট বলেইনি। সে বোঝায় ফান নয়, কুল কনসেপ্ট হবে, কারণ দুজনের পার্সোনালিটি ন্যাচারালি কুল আর সেটাই তাদের স্ট্রেংথ। কিন্তু যতই ভাবে কনসেপ্ট ততই জটিল লাগতে থাকে। হানালি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। শেষ পর্যন্ত চানসিউ বলে এত ভেবে লাভ নেই, একটু এনজয় করা যাক। আর তিনজন বাইরে ঘুরতে বেরিয়ে যায়। ওরা বিভিন্ন অ্যাক্টিভিটি করে, ফটো বুথে ছবি তোলে, সব এক্সপ্লোর করে। গুয়েনহো বাইরে থেকে দেখায় সে ইন্টারেস্টেড নয়, কিন্তু ভেতরে ভেতরে সেও এনজয় করছে। তারপর তিনজন নামসেন টাওয়ারে পৌঁছায়। সেখানে চানসিউ একটা প্যাডলকে তার আর হানালির নাম লিখে ঝুলিয়ে দেয়। ওপর থেকে শহরের আলো দেখে হানালি খুব খুশি হয়। সে হঠাৎ চানসিউকে রেকর্ড করতে শুরু করে। তখন গুয়েনহো বলে তার খিদে পেয়েছে। হানালি জিজ্ঞেস করে সে কি খেতে চায়। গুয়েনহো ক্যাজুয়ালি পর্ক কাটলেটের নাম নেয়। এখান থেকেই হানালির ফাইনাল আইডিয়া আসে। সব শেষে হানালি দিনে আইডিয়া করেন হানা। এখান থেকেই হানালির ফাইনাল আইডিয়া আসে। সে কনসেপ্ট ডিফাইন করে, দুই কোরিয়ান মেল ফ্রেন্ডের সাথে ফান আউটিং, যেন ভিউয়ার নিজে ওদের সাথে টাইম স্পেন্ড করছে। সে দুজনের পার্সোনালিটিও সেট করে। চানসিউ ওয়ার্ম আর ফ্রেন্ডলি, গুয়েনহো বাইরে থেকে কোল্ড কিন্তু ভেতরে সফট। এরপর সে চলতে চলতেও ভিডিও শুট করতে থাকে। একবার সে পড়েই যাচ্ছিল, কিন্তু চানসিউ তাকে ধরে ফেলে। রেস্টুরেন্টেও সে রেকর্ডিং চালিয়ে যায়। গুয়েনহো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপর নিজেই তাকে খাবার খাইয়ে দেয়। এটা দেখে চানসিউর ভেতরে হালকা জেলাসি আসে। ডিনারের পর তিনজন আইসক্রিম খেতে বসে। হানালি ফাইনাল প্ল্যান বলে সে ভিডিওতে নিজে আসবে না, শুধু দুই ছেলে থাকবে, যাতে ভিউয়ার মনে করে তারা ওদের সাথে ডেটে আছে। চানসিউ জোরন্ত এগ্রি হয়ে যায়। গুয়েনহো ইনডাইরেক্টলি হ্যাঁ বলে দেয়। পরের দিন হানালি সেই ভিডিও আপলোড করে দেয়, যেখানে চানসিউ তাকে ধরে রাখে আর গুয়েনহো তাকে খাবার খাইয়ে দেয়। ভিডিও আসার চেয়েও বেশি ভাইরাল হয়ে যায়। পুরো দুনিয়া থেকে লাইকস আর কমেন্ট আসতে শুরু করে। মানুষ বিশেষ করে গুয়েনহোর ভিজুয়ালসের প্রশংসা করে। সবাই হানালির কনসেপ্টেরও প্রশংসা করে, কারণ ভিডিওটা একটা রিয়েল ডেটিং এক্সপিরিয়েন্সের মতো লাগে। পরের দিন হানালি উত্তেজিত হয়ে ক্লাসে আসে। সে গুয়েনহো আর চানসিউকে এই খবরটা জানাতে চায়। গুয়েনহো তখন ঘুমোচ্ছিল। চানসিউ পেছন থেকে আসে আর হানালি তার সাথে ধাক্কা খায়। সে উত্তেজিত হয়ে বলে তাদের ভিডিও গ্লোবাল হিট হয়ে গেছে, পুরো দুনিয়া থেকে রেসপন্স আসছে। তার আওয়াজ শুনে গুয়েনহো উঠে যায় আর দেখে চানসিউ হানালি কাছাকাছি দাঁড়িয়ে আছে। এটা দেখে তার মুখে স্পষ্ট জেলাসি ফুটে ওঠে। শেষে একটা মিস্টিরিয়াস দৃশ্য দেখানো হয়। হানালির র্যাবিট কিচেন অন্ধকারে কোথাও রক্তে ভরা পড়ে আছে, আর হানালি সেটা তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে চানসিউ পেয়ার্সে হানালির মাথায় হাত রাখে। এটা দেখে গুয়েনহোর ভেতরে ভালো লাগে না। কিছুক্ষণ পর হানালি ক্যাফেটেরিয়ার দিকে চলে যায় আর গুয়েনহো একা বসে বানানা মিল্ক খেতে থাকে। পরের দৃশ্যে ওয়াশরুম দেখানো হয়। দুই মেয়ে হানালির ভাইরাল ভিডিও নিয়ে কথা বলছে। ওরা উত্তেজিত হয়ে বলছে ভিডিওটা এমন ফিল দেয় যেন তারা নিজেরা ওদের সাথে আছে। কেউ বলে কাশ এটা পুরো একটা ডেটিং সিরিজ হয়ে যেত। এইসব কথা শিনজিয়া শুনে ফেলে। যখন সে একা থাকে, ফোন বের করে রেজাল্ট চেক করে আর সত্যিই দেখে হানালির কন্টেন্ট বেশ ভালো পারফর্ম করছে। হলওয়েতে হানালি শিনজিয়ার হাত ধরে, কিন্তু শিনজিয়া তুরন্ত হাত ছাড়িয়ে নেয় আর রেগে চলে যায়। হানালি কনফিউজড হয়ে জিজ্ঞেস করে সে এমন কেন বিহেভ করছে। শিনজিয়া ঠান্ডা স্বরে বলে তার টাচ পছন্দ নয়। হানালি তুরন্ত সরি বলে আগে থেকে সে খেয়াল রাখবে, কিন্তু শিনজিয়া তাকে ইগনোর করতে থাকে। হানালি তাকে মনে করানোর চেষ্টা করে, কিন্তু শিনজিয়া তাকে সরাসরি মানা করে দেয়। সে সার্কাস্টিক্যালি বলে এসব শুধু লাগছিল, তারপর তাকে ইগনোর করে দেয়। অন্যদিকে কিম্বারন আর নামসু প্র্যাকটিস করছিল। দুজন বেশ ক্লান্ত হয়ে যায়, একটু বিশ্রাম নিতে বসে। তখন শিনজিয়া সেখানে আসে আর ওদের সার্কাস্টিক্যালি টন্ট করে। নামসু মজা করে কিম্বারনকে বলে তার গার্লফ্রেন্ডকে বোঝাও, কিন্তু কিম্বারন কিছু বলতে পারে না। ওদিকে গুয়েনহোর ফ্যানরা হানালির ভিডিওর প্রশংসা করছে। ওদের লিডার বলে সে পুরো দিন এই ভিডিও দেখতে পারে। তারপর সে তার টিমকে অর্ডার দেয় হানালিকে ওদের কাছে নিয়ে আসতে। পরের মুহূর্তেই হানালিকে ধরে রুফটপে নিয়ে যাওয়া হয়।
সেখানে ফ্যান লিডার অ্যাটিটিউডে তার সাথে কথা বলে। সে বলে পুরনো সব কথা ভুলে যেতে, আর খুশি হয়ে বলে হানালির ভিডিওর জন্য এমন ফিল হচ্ছে যেন সে নিজে গুয়েনহোর কাছে। তারপর সে তার ডিমান্ডস রাখে। সে চায় হানালি ওদের জন্য আরও ভিডিও শ্যুট করুক, অ্যামিউজমেন্ট পার্কে, ক্যাফেতে আর বিভিন্ন জায়গায়। হানালি কিছুটা হেজিটেন্ট হয়ে বলে সে ভাববে। তারপর হঠাৎ তার রিয়েলাইজেশন হয় সেদিন গুয়েনহো ফ্যানদের কাছে কেন গিয়েছিল। এখন সে তার ব্যাপারে ভাবতে শুরু করে, কিন্তু তুরন্ত নিজেকে সামলে নিয়ে বলে সে তার ম্যানেজার, তার থেকে বেশি কিছু নয়। নিচে এসে সে নোটিস করে রেজাল্ট বোর্ডের রেজাল্টস লাগানো, আর তার গ্রুপ ফার্স্ট র্যাঙ্কে। টিচার তার পরিশ্রমের প্রশংসা করেন। অন্যদিকে শিনজিয়া সেকেন্ড র্যাঙ্কে। যখন সে এটা দেখে তার একেবারেই ভালো লাগে না। হানালি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শিনজিয়া রেগে সেখান থেকে চলে যায়। সে তার ফ্রাস্ট্রেশন কিম্বারন আর নামসুর উপর ঝাড়ে, বলে ওরা পরিশ্রম করেনি। নামসু ক্যাজুয়ালি বলে দেয় সে হানালির মতো কাজ করতে পারত। এটা শুনে শিনজিয়া ফেটে পড়ে আর তার উপর চিৎকার করে। সে বলে তার গ্রুপ ওয়ার্ক পছন্দ নয়, কারণ তার মনে হয় সব পরিশ্রম সে একাই করে। এরপর সে সেখান থেকে চলে যায়। নামসু কনফিউজড থাকে। অন্যদিকে হানালি একা বসেছিল। কিম্বারন তার কাছে আসে আর দুজন শিনজিয়ার ব্যাপারে কথা বলে। কিম্বারন বলে শিনজিয়া গ্রেডস নিয়ে বেশ সেন্সিটিভ। হানালি জিজ্ঞেস করে কি শুধু এর জন্যই সে তার বন্ধু হয়েছিল কারণ সে তার কাজিন। কিম্বারন বোঝায় শুরুতে হয়তো তাই, কিন্তু পরে সে সত্যি তাকে বন্ধু মনে করত। হানালি রিকোয়েস্ট করে সে শিনজিয়াকে বোঝাক, কারণ সে তাকে সত্যিকারের বন্ধু মনে করে। পরের দিন শিনজিয়া সিক্রেটলি গুয়েনহো অবসেসড ফ্যানের সাথে দেখা করে। সে তাকে উস্কে দেয় যে হানালি তার ম্যানেজার পজিশনের অপব্যবহার করছে। সে বলে হানালি ভিডিওর বাহানায় গুয়েনহোর সাথে টাইম স্পেন্ড করছে, এমনকি তার বাড়িতেও যাচ্ছে। এটা শুনে ফ্যান লিডার রেগে সেখান থেকে চলে যায়। পেছন থেকে শিনজিয়া ধীরে বলে এখন কাজ হয়ে গেছে। অন্যদিকে হানালি একা বসে শিনজিয়াকে মনে করছিল। তখন গুয়েনো সেখানে আসে। যখন সে জানতে পারে হানালি আপসেট, সে মজা করে জিজ্ঞেস করে কি ওরা রিলেশনশিপে ছিল। হানালি জবাব দেয় ওদের কোনো ঝগড়া হয়নি। হানালি শান্ত হয়ে বলে ওরা একে অপরকে একটু স্পেস দিচ্ছে, তার জন্য বন্ধুত্ব সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। গুয়েনো তাকে চিয়ার আপ করার চেষ্টা করে। সে তাকে একটা ছোট গিফট দেয়। যখন হানালি সেটা খোলে সে অবাক হয়ে যায়। ভিতরে একটা ছোট বল, যার ভিতরে একটা চাবি রাখা, ঠিক যেমন তার ফেভারিট মুভিতে দেখানো হয়েছিল। এটা দেখতেই হানালির মুড তুরন্ত বদলে যায়। সে খুশি হয়ে বলে এটাকে সে তার গুড লাক চাম বানিয়ে রাখবে। গুয়েনো হালকা হাসে, কিন্তু তুরন্ত তার সাধারণ কোল্ড এক্সপ্রেশনে ফিরে আসে আর ক্যাজুয়ালি চলে যায়। হানালি সেই চাবিটা তার র্যাবিট চেনের সাথে অ্যাটাচ করে নেয়, কিন্তু যখনই সে বাইরে বেরোয় গুয়েনো অবসেসড ফ্যানরা তাকে ধরে আবার রুফটপে নিয়ে যায়। এবার তাদের বিহেভিয়ার আগে চেয়েও বেশি অ্যাগ্রেসিভ। ওদের লিডার রেগে হানালির উপর অভিযোগ তোলে যে হানালি অ্যাসাইনমেন্টের বাহানায় গুয়েনোর কাছে আসার চেষ্টা করছে। সে তাকে ইনসাল্ট করে, বলে সে ম্যানেজার হবার যোগ্য নয়। তারপর হঠাৎ সে হানালির র্যাবিট চেন ছিনিয়ে নেয় আর মাটিতে ফেলে পায়ে পিষে দেয়। এটা দেখে হানালির এক্সপ্রেশন পুরোপুরি বদলে যায়। এখন সে ভয় পাওয়া মেয়েটা নয়, বরং সামনে দাঁড়ানো মেয়েটিকে ঘুরে তাকাচ্ছে। ধীরে ধীরে সে তার কাছে আসে আর খুব ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর ভঙ্গিতে কথা বলে। সে তাকে তার লিমিটস দেখিয়ে দেয়। তার আওয়াজ আর কনফিডেন্স দেখে ফ্যান লিডার নিজেই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। বাকি দুজনও তার পেছনে চলে যায়। বাইরে গিয়ে ওরা বলে হানালি সত্যি ডেঞ্জারাস লাগছে। এই পুরো দৃশ্য গুয়েনো লুকিয়ে দেখছিল, আর এখন হানালিকে আগের চেয়েও বেশি ইন্টারেস্টিং লাগতে শুরু করেছে। হানালি ক্লাসরুমে ফিরে আসে আর তার র্যাবিট চেন ঠিক করতে শুরু করে। পরের দৃশ্যে হানালি অ্যাসাইনমেন্টের জন্য গুয়েনহো আর চনসিউকে বাইরে ডাকে। যখন গুয়েনো সেখানে আসে, লোকেরা তাকে চিনে তার প্রশংসা করতে শুরু করে। হানালি তাকে মাস্ক পরতে বলে, কিন্তু সে মাস্ক নিয়েও পরে না। সে বলে চনসিও একটু দেরিতে আসবে। হানালি ভাবছিল ভিডিও কোথায় শ্যুট করবে। তখন গুয়েনো আইডিয়া দেয় যে তারা পিকনিকে যাক। হানালি বলে আগে বললে সে প্রস্তুতি নিতে পারত। তখন গুয়েনো তার মাস্ক তার চোখের ওপর রেখে দেয় আর তাকে একটা জায়গায় নিয়ে যায়। যখন হানালি মাস্ক সরায় সে অবাক হয়ে যায়। সেখানে আগে থেকেই পিকনিক সেটআপ তৈরি। চনসিউ আর গুয়েনো দুজনে মিলে সব অ্যারেঞ্জ করেছিল। হানালি খুশি হয়ে ওদের ভিডিও শ্যুট করতে শুরু করে। তিনজন গেম খেলে, মুভি দেখে আর জল নিয়ে খেলে। ধীরে ধীরে এটা অ্যাসাইনমেন্টের চেয়ে বেশি ফান হয়ে যায়। পরে যখন হানালি রামেন বানাচ্ছিল, গুয়েনো পেছন থেকে এসে তার কাঁধে তোয়ালে রেখে দেয়। সে কিছুটা সারপ্রাইজড হয়। তারপর গুয়েনো নিজে রামেন বানাতে শুরু করে আর ক্যাজুয়ালি জিজ্ঞেস করে তুমি কি খুশি? হানালি হেসে বলে খুব। তখন গুয়েনো একটা অদ্ভুত প্রশ্ন করে, তাহলে তুমি এখনো ম্যানেজার হবার অভিনয় কেন করছো? এটা শুনে হানালি চুপ হয়ে যায়। তার বুঝতে পারছে না কি জবাব দেবে। এপিসোডের শেষে একটা শকিং দৃশ্য দেখা যায়। হানালির হাত রক্তে ভরা। সে কাঁদতে কাঁদতে তার হাত ধুচ্ছে। সে তার ডলের কাছে ক্ষমা চায় আর তার র্যাবিট চেনও রক্তে ভরা দেখানো হয়।
পরের দৃশ্যে গুয়েনও সেই কথা নিয়ে ভাবে। তার মনে হয় হানালি সবার সামনে ফেক বিহেভিয়ার করে, কারণ সে বারবার তার ফোর্সড স্মাইল নোটিস করেছে। সে রুফটপ ইনসিডেন্টকে মনে করে, যখন হানালিকে বুলি করা হচ্ছিল সে তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল, কিন্তু থেমে গিয়েছিল কারণ সে দেখেছিল হানালি নিজেই সিচুয়েশন হ্যান্ডেল করছে, আর সেই মুহূর্ত থেকেই সে তার ব্যাপারে অন্যভাবে ভাবতে শুরু করেছে। বর্তমানে হানালি তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও? তখন গুয়েনো সরাসরি জিজ্ঞেস করে, তুমি এত অদ্ভুতভাবে হাসো কেন? হানালি কিছুটা কনফিউজড হয়ে জবাব দেয়, সে নিজেও জানে না, কিন্তু সে হাসা সবসময় ভালো, কারণ যাকে সে পছন্দ করে সে সব সময় হাসে। গুয়েনো তার কথা কেটে বলে, এসব ফেক, সব সময় হাসা জরুরি নয়। সে স্পষ্ট বলে দেয় তার হানালির আসল রূপ দেখতে বেশি পছন্দ হবে। এটা বলে সে চলে যায়, কিন্তু তার কথা হানালির মনে থেকে যায়, কারণ তার হাসির পেছনে একটা সত্যি লুকিয়ে আছে। কিছুক্ষণ পর হানালি টেবিলে ফিরে আসে। সেখানে গুয়েনো আর চনসিও চপস্টিক্স নিয়ে ঝগড়া করছে। হানালি তুরান্ত তার ব্যাগ থেকে চপস্টিক্স বের করে ওদের দিয়ে দেয়। চনসিও মজা করে জিজ্ঞেস করে সে এটাকে ম্যানেজার ব্যাগ কেন বলে। হানালি হেসে বলে এতে সে প্রয়োজনীয় সব কিছু রাখে। চনসিও তার প্রশংসা করে। এটা দেখে গুয়েনো হালকা জেলাস হয় আর ইনডাইরেক্টলি তার প্রশংসা করে, কিন্তু টোন আলাদা। এরপর হানালি তার মায়ের সাথে ফোনে কথা বলে আর নিজের খবরাখবর জানায়। পরের দিন স্কুলে সে আবার শিনজিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শিনজিয়া স্পষ্ট মানা করে দেয়, বলে সে তাকে ইরিটেট করে। কিংবরন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিনজিয়া তবুও রেগে চলে যায়। নোটিশ বোর্ডে রিজাল্টস লাগানো, আর জানা যায় হানালি টানা 3 সপ্তাহ ধরে ফার্স্ট র্যাঙ্কে, শিনজিয়া সেকেন্ডে। ক্লাসে টিচারও হানালির প্রশংসা করেন, কারণ তার জন্য গুয়েনহো আর চনসির পপুলারিটি বেড়েছে। ফাইনাল রেজাল্ট আসতে আর 1 সপ্তাহ বাকি। হানালি সবাইকে মোটিভেট করে যে এখনো সময় আছে, পরিশ্রম চালিয়ে যেতে হবে। সবাই ক্ল্যাপ করে, শিনজিয়া বাদে। এরপর চনসিও হানালিকে বাস্কেটবল প্র্যাকটিস রেকর্ড করতে বলে। 4 জন মিলে খেলে, আর হানালি ভিডিও শ্যুট করছে। খেলতে খেলতে বল হঠাৎ তার দিকে চলে আসে, কিন্তু গুয়েনহো তুরন্ত রিয়্যাক্ট করে সেটা থামিয়ে দেয়। হানালি শুধু তাকে তাকিয়ে থাকে। এসব রুফটপের ফ্যান গ্রুপও দেখছিল। ওদের লিডার জেলাস হয়ে যায়। রাতে হানালি ঘুমাতে যাওয়ার সময় সেই মুহূর্তকে মনে করে, কিন্তু নিজেকে থামিয়ে বলে সে শুধু তার ম্যানেজার। পরের দিন সে নোটিস করে শিনজিয়ার পেটে ব্যথা হচ্ছে, তাই সে চুপচাপ তার ডেস্কের নিচে হিটিং প্যাড রেখে দেয়, যাতে তার আরাম পায়। শিনজিয়া যখন এটা দেখে তার গিল্টি ফিল হতে শুরু করে। সেই রাতে হানালি গুয়েনহো আর চনসিউকে বলে সে ওদের বাড়িতে যেতে চায়, কারণ সে গেট রেডি উইথ মি ভিডিও বানাতে চায়। রাস্তায় হঠাৎ একটা সাইক্লিস্ট দ্রুত গতিতে আসে। হানালি তার সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, তখন গুয়েনহো তাকে টেনে নিজের দিকে নিয়ে বাঁচিয়ে ফেলে, কিন্তু তুরন্ত অস্বস্তি বোধ করে টপিক বদলে দেয়। সে বলে আগে কিছু খেয়ে নি, তারপর দেখা হবে। হানালি আর চনসিউ পার্কে বসে স্ন্যাক্স খায়। সেখানে হানালি তার জাপানি বান্ধবীর কথা বলে, তখন চনসিউ হঠাৎ জাপানিজে রিপ্লাই করে। এটা দেখে হানালি অবাক হয়ে যায়, সে ইমোশনাল হয়ে যায়, কিন্তু চনসিউ তাকে কমফোর্ট করে। পরে ওরা গুয়েনহোর বাড়িতে পৌঁছায়। হানালি তাকে তার অর্ধেক খাওয়া স্ন্যাক্স দেয়। গুয়েনহো বুঝে যায় এটা বাকি ছিল, কিন্তু কিছু বলে না, শুধু তাকে দেখতে থাকে। তারপর 2 ছেলে আউটফিটস চুজ করে, আর হানালি পুরো প্রসেস রেকর্ড করে। দুজনের স্টাইল আলাদা, কিন্তু সমান কুল লাগে। যখন হানালি ভিডিও এডিট করতে যাবে, তখন তার ফোনে একটা মেসেজ আসে, তুমি কি সুজু সাকামোটোকে চেনো? এটা দেখে হানালি শকড হয়ে যায়। গুয়েনহো এটা নোটিস করে আর জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু হানালি মিথ্যে বলে সব ঠিক আছে। গুয়েনহো বুঝে যায় কিছু লোকানো হচ্ছে। পরের দিন স্কুলে শিনজিয়াকে টিচার রুমে ডাকা হয়। সে তাড়াহুড়োয় তার ফোন ডেস্কে রেখে যায়। টিচার রুমে পৌঁছে সে জানতে পারে সেখানে কোনো টিচার নেই, বরং গুয়েনহোর ফ্যান লিডার আগে থেকেই উপস্থিত। সে শিনজিয়াকে বলে হানালির ব্যাপারে একটা শকিং কথা আছে। সে বলে হানালি জাপান থেকে পালিয়ে এসছে, আর একটা খবর অনুযায়ী সে কোনো মার্ডার কেসে জড়িত ছিল। এটা শুনে শিনজিয়া পুরোপুরি শকড হয়ে যায়। ফ্যান লিডার শিনজিয়াকে আরেকটা শকিং কথা বলে। সে বলে হানালি সম্পর্কিত আর্টিকেলটা তারই ফোন নম্বর থেকে স্কুল চ্যাট রুমে পোস্ট করা হয়েছে। এটা শুনে শিনজিয়ার হোশ উড়ে যায়। তার তুরন্ত মনে পড়ে সে তার ফোন ক্লাসেই ভুলে গিয়েছিল। এখন তার বুঝতে আসে এটা সব একটা ট্র্যাপ ছিল, যাতে হানালির পাস্ট সবার সামনে আসে আর ব্লেম শিনজিয়ার উপর আসে। সে রেগে গিয়ে ফোন চেক করে আর দেখে আর্টিকেল গ্রুপ অ্যাকাউন্টে আপলোড করা হয়ে গেছে। শিনজিয়া পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু ফ্যান লিডারের কোনো ফারাক পড়ে না। উল্টে সে বলে এসব সে এজন্যই করেছে যাতে গুয়েনহো তাকে ঘৃণা না করে। এইটা শুনে শিনজিয়া দৌড়ে ক্লাসের দিকে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুরো স্কুলে সেই আর্টিকেল ছড়িয়ে পড়েছে। যখন হানালি নিজে সেই আর্টিকেল পড়ে, সে শকে চলে যায়। সে তার ব্যাগ তুলে নিয়ে কিছু না বলে বাইরে দৌড়ে যায়। পেছন থেকে কিম্বারন, গুয়েনহো আর চনসিউ তাকে খুঁজতে বের হয়। হানালি এত দ্রুত দৌড়ায় যে কেউ তাকে ধরতে পারে না। সে সবার চোখের আড়াল হয়ে যায়। এখন দুজন আলাদা আলাদা দিকে তাকে খুঁজতে শুরু করে। দৌড়ানোর সময় হানালির খেয়ালই থাকে না তার র্যাবিট কিচেন পড়ে গেছে। কিছুক্ষণ পর গুয়েনহো তাকে খুঁজে পায়। সে দেখে হানালি ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। সে তার কিচেন তুলে তাকে দেয়। দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর হানালি কাঁদতে শুরু করে।
গুয়েনহো কিছু না জিজ্ঞেস করে তাকে জড়িয়ে ধরে আর তাকে কাঁদতে দেয়। হানালি ভেঙে পড়ে কাঁদে, আর গুয়েনহো চুপখাপ তার পাশে দাঁড়িয়ে থাকে। দূরে দাঁড়ানো চনসিও এসব দেখছিল, কিন্তু কিছু বলে না, শুধু চুপ থাকে। এপিসোডের শেষে একটা হৃদয় বিদারক ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হানালি ফোনে সুজুর সাথে কথা বলতে বলতে দৌড়াচ্ছিল। অন্যদিকে সুজু একটা উঁচু বিল্ডিংয়ের কিনারায় বসে আছে, তার আওয়াজে পুরো হতাশা। সে বলে, আমাকে ভুলে যেও না। হানালি কাঁদতে কাঁদতে তাকে থামানোর চেষ্টা করে। সে বারবার বলে, সে আসছে, শুধু থেমে যাও, কিন্তু সে সময় মতো পৌঁছাতে পারে না। সুজু লাফ দেয়। সেই মুহূর্তের পর হানালির দুনিয়া বদলে যায়। তার র্যাবিট কিচেন, যা ছিল তার স্মৃতির প্রতীক, এখন রক্তে ভরা মাটিতে পড়ে আছে। হানালি ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে তার হাত ধোয়ায় আর বারবার নিজেকে দোষ দেয়। এই ঘটনাই তার জীবনের সবচেয়ে বড় ট্রমা হয়ে দাঁড়ায়। বর্তমানে গুয়েনহো তাকে জিজ্ঞেস করে, আর্টিকেলে যে মেয়েটির কথা বলা হয়েছে সে কি তোমার সেই বান্ধবী? হানালির মাথায় ৮ মাস আগের স্মৃতি ঘুরতে শুরু করে। সেই নিউজ আর্টিকেল মনে পড়ে, যেখানে বুলিং আর ভায়োলেন্সের কথা ছিল। সে ভেঙে পড়ে, বলে, এসব মিথ্যে, এটা সত্যি হতে পারে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুজু পড়ে যাওয়ার পর হানালি তার রক্তে ভরা র্যাবিট চেন পায়। সে নিজেকে বারবার দোষ দেয় আর ক্ষমা চাইতে থাকে। পরে সে সুজুর আরেক বান্ধবীর সাথে দেখা করে, কিন্তু সে তাকে সাহায্য করার বদলে দোষী সাব্যস্ত করে। সে বলে, হানালির হসপিটাল নয়, পুলিশ স্টেশন যাওয়া উচিত। এরপর হানালি সেই রিপোর্টারের সাথে দেখা করে যিনি আর্টিকেল লিখেছিলেন। সে রিকোয়েস্ট করে আর্টিকেল ডিলিট করে দিতে, কারণ এটা ভুল, কিন্তু রিপোর্টার তার কথা শোনেন না, উল্টে তাকেই দোষ দেন। বর্তমানে হানালি এসব মনে করে ভেঙে করে। সে কাঁদতে শুরু করে। গুয়েনহো তাকে আবার জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। তখন চনসিও সেখানে আসে, আর দুজনকে একসাথে দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখে ব্যথা স্পষ্ট দেখা যায়। পরের দৃশ্যে ক্লাসের স্টুডেন্টরা হানালির ব্যাপারে গসিপ করতে শুরু করে। এখন সবাই তার পাস্ট নিয়ে প্রশ্ন তুলছে। ওদের মধ্যে কেউ কেউ স্পষ্ট বলতে শুরু করে, আমাকে তো প্রথম দিন থেকেই লাগছিল এই মেয়ে জাপান থেকে কোনো গড়বড় করে এখানে পালিয়ে এসছে। এসব শুনে নামসুর রাগ ফেটে পড়ে। সে ওদের সবাইকে বকা দেয়, কারো ব্যাপারে না জেনে এভাবে কথা বন্ধ করো। তারপর তার চোখ শিনজিয়ার দিকে যায়। সে কঠোর স্বরে বলে, প্রথম নম্বর পাওয়ার জন্য তুমি এত নিচে নামতে পারো? কাউকে এভাবে এক্সপোজ করা ভুল। শিনজিয়া শান্ত থাকে আর ঠান্ডা ভঙ্গিতে জবাব দেয়, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কোনো সিক্রেট বেশি দিন লুকায় না, কিন্তু সেই সত্যি লুকিয়ে রাখে যে আর্টিকেল সে পোস্ট করেনি। আসলে ওরাই বুলি গার্লস ছিল, যারা তার ফোন দিয়ে এসব করেছে। এতক্ষণ চুপ থাকা গুয়েনহো কথা বলে। সে সরাসরি শিনজিয়াকে বলে, সেই আর্টিকেল এখনই ডিলিট করো। অন্যদিকে যখন হানালির কান্না কিছুটা শান্ত হয়, চনসিউ তার কাছে আসে। সে নরমভাবে ক্ষমা চায়, সরি, আমি লেট হয়ে গেছি। তারপর হেসে বলে, আমি তোমার ম্যানেজার হতে চাই, কারণ যখন তুমি হাসো তখন খুব সুন্দর লাগে, আর আমি সেই হাসিটা প্রোটেক্ট করতে চাই। হানালি শুধু তাকে চুপচাপ দেখতে থাকে। তখন গুয়েনহো অস্বস্তি বোধ করে বলে ওঠে, এটা কি কোনো ড্রামা শ্যুট চলছে? কত চিজি। ঠিক সেই সময় কিম্বারনের কল আসে। সে ঘাবড়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কোথায়? আর তাদের তুরন্ত ড্রামা ক্লাব রুমে আসতে বলে। পরের দৃশ্যে সবাই ড্রামা ক্লাব রুমে জড়ো হয়। নামসু সরাসরি হানালিকে জিজ্ঞেস করে, সেই আর্টিকেলে যা লেখা সেটা কি সত্যি? এখন হানালি সাহস জোগায় আর সত্যি বলতে শুরু করে। সে বলে, সুজু আমার বাল্যকালের বান্ধবী ছিল। আমরা দুজন মিলে অভিনয় প্র্যাকটিস করতাম। সে অভিনেত্রী হতে চাইতো, আর আমি তার ম্যানেজার হতাম। সে থামে আর তার আওয়াজ কাঁপতে শুরু করে। সেই দিন একটা ইম্পর্টেন্ট অডিশন ছিল। আমার তাকে প্রশংসা করা উচিত ছিল, কিন্তু আমি শুধু তার কমতি গুনছি। আমি জানতাম না সে আমার কথা এত মনে নেবে। এটা বলে হানালি নিজেকে দোষ দিতে শুরু করে। তারপর ধীরে বলে, আমি ম্যানেজমেন্ট এজন্যই পড়ছি কারণ আমি বিশ্বাস করি একদিন সুজু একটা বড় আর্টিস্ট হবে, আর আমি তার ম্যানেজার হব। এটা বলতে বলতে সে হালকা হেসে গুয়েনহোর দিকে তাকায়। দৃশ্য পাল্টে যায়। কিম্বারন শিনজিয়ার সাথে দেখা করতে আসে। ওদের মধ্যে টেনশন স্পষ্ট। শিনজিয়ার রেগে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? কিম্বারন বলে, শিনজিয়া এত পরিশ্রম এজন্যই করে যাতে স্কলারশিপ পায়, কারণ তার বাড়ির অবস্থা ভালো নয়। এটা শুনে শিনজিয়া ফেটে পড়ে। এখন কি তুমি সবাইকে বলবে আমি স্কলারশিপের জন্য আমার বান্ধবীকে স্যাক্রিফাইস করেছি? কিম্বারন গভীর শ্বাস নিয়ে বলে, আমাদের রিলেশনশিপ নিয়ে আবার ভাবা উচিত। শিনজিয়া তুরন্ত জবাব দেয়, তাহলে এখনই ব্রেকআপ করে নাও। কিম্বারন হালকা হাসে, লোকেরা তোমাকে অ্যারোগেন্ট বলে, কিন্তু আমার কাছে তুমি স্ট্রং আর স্মার্ট। যেদিন আমি তোমাকে পুরোপুরি ঘৃণা করতে শুরু করব, সেদিনই ব্রেকআপ করব। শিনজিয়া জিজ্ঞেস করে, তাহলে এখন কত ঘৃণা করো? সে বলে, ৯৯%, কিন্তু তোমাকে দেখে ৯৯% থেকে ৯৮% হয়ে গেছে। এটা বলে সে চলে যায়, আর শিনজিয়া সেখানেই দাঁড়িয়ে থাকে কনফিউজড। অন্যদিকে হানালি নদীর ধারে বসে আছে। সে তার ব্যাগ থেকে আরেকটা র্যাবিট চেন বের করে। এখন তার কাছে দুটো আছে।
ওগুলো দেখতে দেখতে সে সুজুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। স্কুলে যাওয়া, হাসাহাসি, স্কিন কেয়ার করা, প্রতিটা ছোট বড় কথা শেয়ার করা। ওদিকে গুয়েনহো, চনসিও, নামসু আর কিম্বারন মিলে একটা প্ল্যান বানায়। ওরা সুজুর গল্পের উপর একটা ড্রামা তৈরি করে। এতে গুয়েনহো হানার রোল প্লে করে আর চনসিও সুজুর। ওদের ডায়লগ, ফিলিংস, বন্ধুত্ব সবকিছু দেখানো হয় যাতে দুনিয়া জানতে পারে হানালি ভুল নয়। এই আইডিয়া গুয়েনহোর, কারণ সে চায় না কেউ হানালিকে ভুল বুঝুক। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় হানালি এখন তার জীবনের একটা বিশেষ অংশ হয়ে গেছে। দৃশ্য পাল্টায়। কিম্বারন রুফটপে বসে সব ভাবছিল, তখন বুলি গার্লস সেখানে আসে আর কথায় কথায় রিভিল করে দেয় আর্টিকেল শিনজিয়া নয়, ওরাই তার ফোন থেকে পোস্ট করেছে। এটা শুনে কিম্বারন শকে চলে যায়। সে তুরন্ত নিচে আসে, সব কনফার্ম করে আর রেগে ভরে যায়। কিন্তু ওদের কিছু বলে না, সরাসরি ক্লাসে যায় আর সবার সামনে শিনজিয়াকে কিস করে দেয়। পুরো ক্লাস শকড হয়ে যায় আর নামসু এই মুহূর্ত রেকর্ডও করে ফেলে। কিম্বারন ধীরে শিনজিয়ার কাছে আসে আর বলে, সরি, আমি তোমার উপর বিশ্বাস করিনি, হয়তো তোমার আমার মতো ছেলেকে ছেড়ে দেওয়া উচিত। সে ঘুরে যেতে শুরু করে, কিন্তু শিনজিয়া তাকে থামায়। সে হালকা হাসির সাথে বলে, আমি এমন মানুষকে কেন ছাড়বো যে আমাকে সবচেয়ে বেশি বোঝে। এখান থেকেই ওদের মধ্যে সব গলতফেমি শেষ হয়ে যায় আর ওরা আবার একসাথে হয়ে যায়। শিনজার মনে হানালির জন্য গিল্টি থেকে যায়। পরের দিন হানালি স্কুলে আসে, কিন্তু এবার একা নয়, তার সাথে তার 4 বন্ধু, যারা এখন তার সবচেয়ে বড় শক্তি। ক্লাসে মাহল বদলে গেছে, সবাই নিজের ভুল বুঝতে পারে। গুয়েনহোর বানানো ড্রামা ভিডিওর জন্য এখন সবাই সতী জেনে গেছে। এমনকি বুলি গার্লসও হানালিকে গুড মর্নিং বলে, শুধু তার লিডার কোথাও দেখা যায় না। শিনজিয়াও এগিয়ে আসে আর হানালিকে ওয়ার্কশপের স্ক্রিপ্ট দেয়। তারপর বলে, এখন আমি তোমার সাথে বসবো। এটা শুনে হানালি সতী খুশি হয়। এবার তার মুখে ফেক স্মাইল নয়, বরং একটা সতী মন থেকে বেরোনো হাসি। যখন সে ড্রামা ক্লাব রুমে পৌঁছায়, একটা মজার দৃশ্য তাকে অপেক্ষা করছিল। পুরো ঘর স্টিকি নোটসে ভর্তি। আসলে গুয়েনহো আর চনসিও ঝগড়া করছিল কোন জিনিস কার, আর প্রতিটা জিনিসে নিজের নাম লাগিয়ে দিচ্ছিল। গুয়েনহো হানালিকে দেখে শরারতি ভঙ্গিতে বলে, ভালো হলো তুমি এসেছো, আর তুরন্ত তার কপালেও নিজের নামের স্টিকার লাগিয়ে দেয়, যেন সে খোলামেলা বলছে হানালি এখন তার। এটা দেখে হানালির মুখ লাল হয়ে যায় আর চনসিওর মন আবার ভেঙে যায়। এপিসোডের শেষে একটা পেয়ারা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুজু হানালির সাথে বসে আছে আর তাকে একটা র্যাবিট চেন গিফট করে। সে হেসে বলে, আমি একটা অভিনেত্রী হতে চাই। তারপর ধীরে জিজ্ঞেস করে, তুমি কি আমার ম্যানেজার হবে? হানালি খুশি খুশি হ্যাঁ বলে দেয়। আর এই মুহূর্তই তাদের বন্ধুদের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। পরের দৃশ্যে গুয়েনহো হানালির কপালে স্টিকার লাগায়, তো হানালি সেটা সরিয়ে বকাঝকা করে। ওয়ার্কশপ আসছে, তোমরা বাচ্চা নাকি? তোমাদের কাপলের মতো কেমিস্ট্রি দেখাতে হবে, ঝগড়া নয়। এটা শুনে গুয়েনহো চুপচাপ তার স্ক্রিপ্ট নিয়ে চলে যায়। পরের দিন ওয়ার্কশপের দিন আসে। যখন সবাই বেরোয়, চনসিও হানালিকে দেখে বলে, আজ তুমি খুব কিউট লাগছো। এটা শুনে গুয়েনহো আবার জেলেস হয় আর টানা মারে, তুমি তো প্রতিটা জিনিসকেই কিউট বলে দাও, পোকামাকড়কেও। দুজন আবার ঝগড়া শুরু করে। তারপর গুয়েনহো জিজ্ঞেস করে, তুমি বাসে কার সাথে বসবে, আমার সাথে নাকি সিউর? হানালি ক্যাজুয়ালি জবাব দেয়, শিনজিয়ার সাথে। কিন্তু সিচুয়েশন দেখে নিজেই সিদ্ধান্ত নেয়, চলো আমরা 3 জনে মিলে বসি। সে দুজনকে পেছনে বসায় আর নিজের সামনে বসে। দুজন তাকে চেন ছাড়তে দেয় না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে হানালি দুজনের মাঝে বসে পড়ে যাতে দুজন শান্ত হয়। বাস চলতে শুরু করে আর কিছুক্ষণ পর হানালি ঘুমিয়ে যায়। তার স্বপ্নে গুয়েনহো আর চনসিও একে অপরের শত্রু হয়ে আছে। চনসিও তাকে বিচলিত দেখে তার মাথা নিজের কাঁধে রেখে দেয়। কিছুক্ষণ পর গুয়েনহো জেগে ওঠে আর এটা দেখে হালকা হাসে। সে চুপচাপ হানালির হাতে নিজের নাম লিখে দেয়। তারপর ধীরে তার মাথা নিজের কাঁধে নিয়ে নেয় আর নিজেও ঘুমিয়ে পড়ে। ওয়ার্কশপে পৌঁছার পর হানালি তার হাতে লেখার নাম দেখতে পায়। সে বিরক্ত হয়ে সেটা মোছার চেষ্টা করে, কিন্তু সহজে মোছে না। তখন শিনজিয়া আসে আর বলে ক্যামেরা টেস্ট হতে যাচ্ছে। শিনজিয়া গুয়েনহোর মেকআপ করে আর হানালি সিউ হানালির হাতে গুয়েনহোর নাম দেখে সেটা মেকআপ দিয়ে ঢেকে দেয়। তারপর ধীরে বলে, তুমি কোনো জিনিস নও যে কেউ এসে নাম লিখে দেবে। ক্লাসরুমে ডিরেক্টর গভীর ঘুমে আছেন। শিনজিয়া বলে উনি ইন্ডি ফিল্মসের জন্য ফেমাস আর এখন নিজের প্রথম কমার্শিয়াল মুভি বানাচ্ছেন। ডিরেক্টর জেগে ওঠেন আর গুয়েনহোর স্ক্রিপ্ট দেখে ইমপ্রেস হয়ে যান। তিনি বলেন, এই স্ক্রিপ্ট হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর সেখানে কিভাবে পৌঁছতে হবে সেটা অভিনেতারা ঠিক করবে। এখন সবাই ক্যামেরা টেস্টের জন্য তৈরি হচ্ছে, সবাই প্র্যাকটিসে ব্যস্ত। কিন্তু গুয়েনহো আর সিউ আবার একই রোলের জন্য ঝগড়ায় জড়িয়ে যায়। এবার সিও রেগে যায়, প্রতিবারই কি আমাকে পিছিয়ে যেতে হবে? হানালি ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু সিউ রেগে সেখান থেকে চলে যায়। গুয়েনহোকে শান্ত করার চেষ্টা করে হানালি। সে বলে, আমি জানি তুমি চনসিউর খারাপ চাও না। তারপর ধীরে জো করে, কিন্তু এই ঝগড়া আমাকে আমার আর সুজুর কথা মনে করিয়ে দিচ্ছে। আমি চাই না পরে তোমার অনুশোচনা হোক। এটা বলে সে চলে যায় আর গুয়েনহো সেখানেই দাঁড়িয়ে থাকে ভাবনায় ডুবে। অন্যদিকে চনসিউ বাইরে একা বসে আছে, কিছুটা আপসেট, কিছুটা কনফিউজড। তখন ডিরেক্টর তার কাছে আসেন আর ক্যাজুয়ালি জিজ্ঞেস করেন, তুমি কোন রোল করছো? সিউ ধীরে বলে, এখনো ঠিক করিনি। ডিরেক্টর তুরন্ত
বুঝে যান, মানে তোমরা দুজনই একই রোলের জন্য লড়ছ। সিউ কিচ্ছু বলে না, কিন্তু তার চুপচাপ ভাব সব বলে দেয়। ডিরেক্টর তাকে বোঝান, অন্যদের সাথে কম্পিটিশনই আমাদের গ্রো করায়। তুমি চাইলে অভিযোগ করতে থাকো, নয়তো নিজেকে বেটার বানাও। হয়তো তোমার গুয়েনহোর সাথে লড়ার বদলে তার থেকে শেখা উচিত। এটা বলে তিনি চলে যান, আর প্রথমবার সিউর নিজের ভুল বুঝতে শুরু হয়। সে রুমে ফিরে আসে যেখানে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছে। গেম তখন শুরু হয়েছে, তাই সেও জয়েন করে নেয়। রুল সিম্পল, যদি জবাব না দিতে চাও তাহলে সোডা খেতে হবে। প্রথমে কিম্বরনের পালা আসে। তাকে জিজ্ঞেস করা হয় শিনজিয়াকে কিভাবে প্রপোজ করেছিল। সে হালকা লজ্জা পেয়ে বলে, আমি তাকে ব্রেসলেট দিয়ে কনফেস করেছিলাম, আর সে হ্যাঁ বলেছিল। এখন গুয়েনহোর পালা। তাকে সরাসরি জিজ্ঞেস করা হয়, তোমার কি হানালি পছন্দ? কিন্তু সে জবাব দেবার বদলে চুপচাপ সোডা খেয়ে নেয়। এখন চোনসিওর পালা। তাকেও একই প্রশ্ন করা হয়, আর সেও কিছু না বলে সোডা খেয়ে নেয়। এখন সবার চোখ হানালির দিকে। সিউ তাকে জিজ্ঞেস করে, যদি তোমাকে গুয়েনহো আর আমার মধ্যে একজনকে বয়ফ্রেন্ড হিসেবে চুজ করতে হয়, তুমি কাকে চুজ করবে? হানালি কিছুটা ভেবে বলে, গুয়েনহো। এটা শুনে গুয়েনহো হালকা হাসে, কিন্তু তখনই হানালি সিউর নামও বলে দেয়। এখন দুজনই কনফিউজড হয়ে যায়। তখন হানালি হেসে বলে, আরে আমাকে তো দুজনকেই চুজ করতে হবে, কারণ আমি ম্যানেজার আর এটাই আমার কাজ। পরের দিন ওয়ার্কশপে সবাইকে জগিং করানো হয়। অভিনেতারা দৌড়াচ্ছে আর ম্যানেজাররা ওদের চিয়ার করছে। সবার আগে গুয়েনহো আর সিউ পাশাপাশি দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে গুয়েনহো জিজ্ঞেস করে, সত্যি বলো, তোমার হানা কবে থেকে পছন্দ? সিউ সেই মুহূর্তকে মনে করে যখন হানালি ঝুঁকে তার জুতোর ফিতে বেঁধে দিয়েছিল, কিন্তু সেই কথা বলে না, বরং উল্টো জিজ্ঞেস করে, আর তোমার? গুয়েনহোকে সেই প্রথম মুহূর্ত মনে পড়ে যখন সে হানালিকে মুভি পোস্টারের দিকে পেয়ার্সে তাকাতে দেখেছিল। তারপর আরেকটা স্মৃতি ভেসে ওঠে, নামসান টাওয়ারে যখন সিউ হানার নামের সাথে লক লাগিয়েছিল, তারপর গুয়েনহো চুপচাপ নিজের নামও সেই লকে যোগ করে দিয়েছিল। মানে সে আগে থেকেই নিজের মনের কথা বুঝে গিয়েছিল। দুজন ধীরে ধীরে আবার কম্পিট করতে শুরু করে, আর মাহল আবার টেন্স হয়ে যায়। তখন হানালি এসে দুজনকে বকা দেয়, বাস করো। এটা দেখে শিনজিয়া হাসে, মনে হয় কেউ খুব তাড়াতাড়ি নিজের মনের কথা বলতে চলেছে। দুদিনের ওয়ার্কশপ শেষ হয়। শিনজিয়ার গ্রুপ ফার্স্ট আসে আর হানালির গ্রুপ লাস্ট, কারণ গুয়েনহো আর সিউ পুরো সময় ঝগড়াই করেছে। তবু হানালি খুশি হয়, কারণ তার কাছে জয় পরাজয়ের চেয়ে তার মানুষজন বেশি ম্যাটার করে। ওয়ার্কশপের পর সবাই ফিরে আসে। হানালি শিনজিয়ার গ্রুপের সাথে ডিনারে চলে যায়, আর বেচারা গুয়েনহো আর সিউ আবার একা রয়ে যায়। পরের দিন চোনসিউ ড্রামা ক্লাব রুমে বসে আছে। সে হানালির জন্য একটা লেটার লিখছিল। তখনই হানালি সেখানে চলে আসে। সিউ তাড়াহুড়ো করে লেটার লুকোনোর চেষ্টা করে, কিন্তু হানালি সেটা দেখে ফেলে। সেই লেটারে সিউ হানালির প্রশংসা করেছে, আর শেষে লিখেছে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? হানালি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সিউ তাড়াতাড়ি বলে, এখন জবাব দিও না, শুধু একবার ভেবো। ঠিক সেই সময় বাইরে দাঁড়ানো গুয়েন হয়ে সব দেখছিল। তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল এখন ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। পরের দৃশ্যে গুয়েনহো অবশেষে সাহস যোগায় আর মেসেজের মাধ্যমে হানালিকে ডেটে যেতে জিজ্ঞেস করে। এই মেসেজ দেখতেই হানালি পুরোপুরি শকড হয়ে যায়। সে চোখ তুলে গুয়েনহোর দিকে তাকাতে থাকে। ওদিকে গুয়েনহো তার জন্য একটা ছোট্ট গিফটও তৈরি করেছিল, একটা সুন্দর নেকলেস। তখনই হানালি তাকে রিপ্লাই করে, আমাকে তোমার সাথে দেখা করতে হবে। এটা পড়তেই গুয়েনহোর খুশির ঠিকানা নেই। সে তুরন্ত রেডি হয়ে দেখা করতে বেরিয়ে পড়ে, কিন্তু যেই সে পৌঁছায় সেখানে চোনসিউকে দেখে তার মুখ ভেঙে যায়। দুজন একে অপরের দিকে তাকায় আর বুঝে যায় হানালি দুজনকে একসাথে ডেকেছে। যাই হোক, দুজন অস্বস্তি নিয়ে এগিয়ে যায়, কিন্তু সারপ্রাইজ এখানেই শেষ নয়। সেখানে কিমবারেন আর শিনজিয়াও উপস্থিত। এখন গুয়েনহোর মুড পুরোপুরি খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে হানালি ওদের ডেকেছিল, আর দেখে নামসুর সাথে মিলে হানালি পুরো সেটআপ তৈরি করেছে। পার্কে আলো লাগানো, একটা স্ক্রিন সেট করা, আর খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা। এসব দেখে সবাই অবাক হয়ে যায়। এই ফাঁকে হানালি চুপচাপ চোনসিউকে একটা লেটার দিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। সিউ যখন সেই লেটার পড়ে, তাতে লেখা, আমি সবসময় তোমাকে একজন বন্ধু আর ম্যানেজার হিসেবে সাপোর্ট করব। থ্যাংক ইউ আমাকে পছন্দ করার জন্য। মানে হানালি তাকে সফটলি রিজেক্ট করে দিয়েছে। সিউর দুঃখ হয়, কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করে নেয়। পরে সবাই মিলে স্ক্রিনে নিজেদের মেমোরিজ দেখে, যেগুলো হানালির আসার পর ওরা একসাথে তৈরি করেছিল। হাসাহাসি, ঘোরাঘুরি, ছোট ছোট খুশিগুলো একে একে সামনে আসে। হানালি হালকা হেসে বলে, যখন আমি এই ভিডিও এডিট করছিলাম, নিজেই বিশ্বাস করতে পারিনি আমি এত খুশি হতে পারি। তারপর সে ধীরে একটা বড় কথা বলে, আমি এই সপ্তাহে জাপানে ফিরে যাচ্ছি। এটা শুনে সবাই শকড হয়ে যায়। সে আগে বলে, সুজু এখন ঠিক আছে, তার কন্ডিশন বেটার হয়েছে। নামসু জিজ্ঞেস করে, তুমি কি ফিরে আসবে না? কিন্তু হানালি এই প্রশ্নের সরাসরি জবাব দেয় না, শুধু এটুকু বলে, থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য, আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। শিনজিয়া হালকা হাসির সাথে বলে, ভালো হলো তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করতে পারবে, কিন্তু ভেতরে সবার মন ভারী হয়ে গেছে। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছাতে শুরু করে, আর সেই ফাঁকে গুয়েনহো হানালিয়ের হাত ধরে সেখান থেকে দৌড়ে পালায়।
দুজন দৌড়তে দৌড়তে অনেক দূর চলে যায়, পুরোপুরি ভিজে যায়। শেষ পর্যন্ত ওরা থামে, আর হানালিকে ঠান্ডায় কাঁপতে দেখে গুয়েনহো তার শার্ট খুলে তাকে উড়িয়ে দেয়। তারপর দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার এক্সক্লুসিভ ম্যানেজার হবে? হানালি কিছু বলে না, শুধু তাকে দেখতে থাকে। গুয়েনহো ধীরে আগে বলে, তুমি একবার জিজ্ঞেস করেছিলে আমার জন্য সবচেয়ে দামি কি, সেটা তুমি। হানা, তুমি যেখানেই যাবে আমি সেখানেই চলে আসব। এটা বলতে বলতে সে তার কাছাকাছি আসে, এত কাছে যে হানালি চোখ বন্ধ করে নেয়। সে তাকে কিস করে না, বরং তার র্যাবিট চেন থেকে সেই চাবিটা বের করে যেটা সে তাকে গিফট করেছিল, আর সেটা নেকলেসে পরিয়ে তার গলায় পরিয়ে দেয়। হানালিও কিছুটা অবাক হয়ে থাকে। গুয়েনহো হেসে বলে, যখন আমি তোমার সাথে থাকি সবকিছু নিজে থেকেই রোমান্টিক হয়ে যায়। দুজন হাসে আর সেই মুহূর্তটা পুরোপুরি ফিল করে। তারপর সময় পেরিয়ে যায়, 1 বছর পেরিয়ে যায়। হানালি জাপানে ফিরে গেছে, ওদিকে সামার ভ্যাকেশন শুরু হয়েছে। সব বন্ধু মিলে প্ল্যান করছে এবার কোথায় ঘুরতে যাওয়া যায়, কিন্তু গুয়েনহো শুরু চুপচাপ হানালিয়ে ফটো দেখছিল। তারপর হঠাৎ বলে, জাপানে যাই, আর এটার সাথেই নাটকটি শেষ হয়ে যায়। যদি এই গল্পটি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচে কমেন্ট করে জানাও তোমার সবচেয়ে পছন্দের মুহূর্ত কোনটি ছিল। আর হ্যাঁ, তুমি কি টিম গুয়েনহো নাকি টিম সিউ? থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।